So hello my dear friends, welcome back to my channel. আজকে আমরা ক্লাস করব রাইটিং টাস্ক 1। আমি অনেকের দেখছি যে সবার লিসেনিং হয়, রিডিং হয়, তবে তাদের প্রবলেম হয় কোথায়? স্পিকিং আর রাইটিং। রাইটিংয়ের ক্ষেত্রে তাদের সমস্যা হয় যে তারা লিখছে ঠিক আছে, তাদের আইডিয়াও আছে, সবই আছে, তবে তারপরেও তাদের মার্ক উঠছে না, তাদের পয়েন্ট ভালো হচ্ছে না, 5.5-এর উপরে উঠছেই না। এগুলোর কিছু কারণে এগুলো হয়ে থাকে, শব্দের ইউজের কারণে এগুলো হয়ে থাকে। সেটা আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে লিখলে এবং কোন ওয়ার্ডসগুলো ইউজ করলে এই 5.5 থেকে 7.5-এ উত্তীর্ণ হওয়া যাবে। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে গ্রাফের পরিচয় দিয়ে শুরু করি, কি কি গ্রাফ আসতে পারে এবং গ্রাফ কিভাবে আসে সেগুলো দিয়ে। যেমন ফার্স্টে এটা হলো একটা বার গ্রাফ। এখানে নাম্বার থাকবে এবং কিছু ওয়ার্ডস থাকবে যেগুলো দিয়ে কোনো কিছু, যেমন এখানে কম্পিউটার, কার, বুকস আছে, অন্য কিছু থাকতে পারে, কান্ট্রির নাম থাকতে পারে, আবার এমন অন্য কিছু থাকতে পারে। তবে এরকম এক পাশে নাম্বার থাকবে এবং এক পাশে ওয়ার্ডস থাকবে। নেক্সট আসে কি, এটাকে বলে ডায়াগ্রাম। ডায়াগ্রাম আসে তবে খুব একটা বেশি আসে না, এগুলো খুবই কম পরিমাণে পাওয়া যায় মেইন এক্সামে। সো এখানে কোনো একটা যন্ত্র, সবসময়ই কোনো একটা যন্ত্রের দেখানো হবে ছবিতে এবং সেই যন্ত্রটার বিশ্লেষণ করা হবে। আমরা গ্রাফের ভিতরে সেই যন্ত্রটার বিশ্লেষণ করব। এবং নেক্সট আসে কি, এটা হলো লাইন গ্রাফ। লাইন গ্রাফের একটা বিশেষত্ব কি, এখানে নাম্বার, সাল থাকবে, ইয়ার থাকবে। লাইন গ্রাফ আর বার গ্রাফ কিছু লেখার ধরন কিছুটা একই রকম হয়ে থাকে। এবং দ্বিতীয়টা হলো পাই চার্ট। পাই চার্টের বিশেষত্ব হলো এগুলোতে পার্সেন্টেজ থাকবে। এখানে তেল, গ্যাস, শিক্ষা, দীক্ষা, এই সকল ব্যাপার নিয়ে আলোচনা করা হয়। যেমন এখানে আছে কি, এজড কাপল উইদাউট চিলড্রেন, এইসব ব্যাপারে পার্সেন্টেজ দেওয়া হয়েছে। এখানে পার্সেন্টেজ নিয়ে আলোচনা করা হবে। এটা হলো টেবিল, টাস্ক 1 টেবিল। টাস্ক 1 টেবিলে ধরেন যে অনেক কিছুই থাকতে পারে, এগুলো সব কিছুর মিক্সচার। যেমন কান্ট্রি, এখানে কান্ট্রির নাম আছে, এখানে সংখ্যা আছে, যেমন আমরা অন্যটা যেগুলোতে আছে সেগুলোর সংখ্যা আছে, আবার এগুলোতে পার্সেন্টেজও থাকতে পারে। টেবিলে সব কিছুই থাকতে পারে। এবার আমরা শুরু করি কিভাবে লিখব, কিভাবে এই টাস্ক 1 কমপ্লিট করব এবং ভালো মার্ক পাবো। প্রথমত আমাদের টাস্ক 1-এর জন্য কিসের উপরে গুরুত্ব দিতে হবে? রিপোর্ট স্ট্রাকচার। আপনারা হয়তো এই ওয়ার্ডগুলো দেখতে পারবেন না, আমি আপনাদের শুধু মুখে বলবো। আর এই পুরো পিডিএফটা আপনারা চাইলে আমার জিমেইল থেকে নিয়ে নিতে পারেন। আমি ডিসক্রিপশানে আমার জিমেইলটা দিয়ে দিব, আপনারা সেখানে নক দিয়ে আপনারা এই পিডিএফটা নিতে পারেন। এখানে রিপোর্ট স্ট্রাকচারের ভিতরে আমাদের একটা টাস্ক 1-এ 3টা অংশ থাকে। সেটা ফার্স্ট ওয়ান হলো ইন্ট্রোডাকশনে আমাদের কি করতে হবে? প্যারাফ্রেজ করতে হবে, গ্রাফটাকে প্যারাফ্রেজ করতে হবে। এবং এতে একটা বিষয় অ্যাভয়েড করতে হবে, সেটা হলো যেটা কোশ্চেনে আছে সেম টু সেম সেটা বসানো যাবে না, এটা মার্ক মাইনাস করে। যেমন আমাদের কোশ্চেনে আছে দি চার্ট শোজ দি নাম্বার অফ, আমরা এখানে কি ইউজ করব? দি চার্ট ইলাস্ট্রেটস দি নাম্বার অফ। আমরা সেম ওয়ার্ড ইউজ করব না, যেটা কোশ্চেন আছে সেটাই আমরা ইউজ করতে পারি না। দ্বিতীয় অংশ, আমাদের টাস্ক 1-এর দ্বিতীয় অংশ হলো ওভারভিউ হলো, এখানে ওভারভিউতে কি করতে হবে? ডিটেইলস না বলে আমরা পুরো গ্রাফে কি বলা হয়েছে সেটা আমাদের বলতে হবে। ডিটেলসে বলবো না, তবে ধরুন যে কোথায় বেড়েছে, কোথায় কমেছে, কী নিয়ে আলোচনা করা হয়েছে, জনসংখ্যা নিয়ে কী নিয়ে, এগুলো সব ওভারভিউয়ের ভিতরে বলতে হবে। তবে আমরা কোনো ডিটেইলস বলবো না। এর ভিতরে কোনটা বেড়েছে, কোনটা কমেছে, ট্রেন্ডসগুলো বর্ণনা করব, হাইয়েস্ট, লোয়েস্ট, পিক, ট্রেন্ডস, এগুলো বর্ণনা করা হবে ওভারভিউয়ের ভিতরে। এবং লাস্টের অংশ হলো বডি প্যারাগ্রাফ আমরা 2টা অংশে বিভক্ত করতে পারি। যদি
গ্রাফটা বড় হয়ে থাকে তাহলে আমরা বডি প্যারাগ্রাফ দুইটা অংশে বিভক্ত করব, এবং যদি গ্রাফটা বড় না হয়, ছোট হয়ে থাকে, তাহলে আমরা বডি প্যারাগ্রাফটা একটাই বানাবো। আর যদি বড় হয় তাহলে দুইটা বডি প্যারাগ্রাফ হবে। এবং বডি প্যারাগ্রাফের ভেতরে আমরা সমস্ত ডিটেইলসগুলো লিখব, যে কোন দেশে জনসংখ্যা বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, কিংবা কি হয়েছে, সেগুলো আমরা ডিটেইলস লিখব কিসের ভিতরে? বডি প্যারাগ্রাফের ভিতরে। এবং এই বডি প্যারাগ্রাফ 1, 2 কীভাবে ভাগ করবেন সেটা হলো, ধরেন 6টা দেশের নাম আছে: বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। এবার আপনারা তিনটা করে ভাগ করে আপনারা বডি প্যারাগ্রাফ 1, 2-র ভিতরে লিখবেন। যেমন বডি প্যারাগ্রাফ 1-এর বিশ্লেষণ করবেন কাদের নিয়ে? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এবং বডি প্যারাগ্রাফ 2-তে বাকি 3টা কান্ট্রি নিয়ে আলোচনা করবেন। এবং কিছু কিছু সময় এমন হয় যে একই সাথে লাইন গ্রাফ, পাই চার্ট, অথবা লাইন গ্রাফ, পাই চার্ট, বার গ্রাফ থাকতে পারে। তখন কি করবেন? বডি প্যারাগ্রাফ 2টা করবেন। বডি প্যারাগ্রাফ 1-এ পাই চার্ট, বডি প্যারাগ্রাফ 2-তে লাইন গ্রাফ, এভাবে বিশ্লেষণ করবেন। এবার দ্বিতীয় অংশ, রিপোর্ট স্ট্রাকচারের পরে আমাদের কিসের উপর গুরুত্ব দিতে হবে? কোহিরেন্স অ্যান্ড কোহিশন। কোহিরেন্স অ্যান্ড কোহিশন আমাদের কি বোঝায়? সেটা হলো যে আমাদের পুরো গ্রাফটা যে সামঞ্জস্যপূর্ণ, একটার সাথে আরেকটা ম্যাচ করছে, এই একটা সেন্টেন্স দিয়ে যে আরেকটা সেন্টেন্সের সাথে ম্যাচ পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে, সেটাই হলো কোহিরেন্স অ্যান্ড কোহিশন। এর জন্য, এবং কোহিশন মানে হলো আমাদের একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স অ্যাড করা। সেন্টেন্স অ্যাড করার জন্য আমাদের কিছু ওয়ার্ডস আছে, সেগুলো ইউজ করতে হবে। এই ওয়ার্ডসগুলো ইউজ করলে গ্রাফটা খুবই দৃষ্টিনন্দন হয় এবং পড়তে ভালো হয়। যেমন আমরা কি ওয়ার্ড ইউজ করতে পারি? ইনফরমেশান অ্যাড করার জন্য, দুইটা একসাথে যুক্ত করার জন্য ব্যবহার করতে পারি অ্যাডিশনালি, ফার্দারমোর, মোরওভার। এবং বিপরীতার্থক শব্দ বোঝাতে, কন্ট্রাস্ট বোঝাতে আমরা ব্যবহার করব অন দি আদার হ্যান্ড, হাউএভার, অলদো। এবং কজ অ্যান্ড ইফেক্ট বোঝানোর জন্য ব্যবহার করতে পারি দেয়ারফোর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি। দুইটার ভিতরে কম্প্যারিজন বোঝানোর জন্য আমরা ব্যবহার করব সিমিলারলি, লাইকওয়াইজ, ইন কম্প্যারিজন। এবং সময়, টাইম সিকোয়েন্সের জন্য ফার্স্ট, নেক্সট, দেন, ফাইনালি, ফার্স্টলি, সেকেন্ডলি, এগুলো ব্যবহার করব টাইম সিকোয়েন্সের জন্য। আমাদের এই কোহিরেন্স অ্যান্ড কোহিশনের পরে যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হলো ভোকাবুলারি। ভোকাবুলারির জন্য আমরা বিশেষ কিছু শব্দ শুধুমাত্র রাইটিংয়ের জন্য আমাদের জানতে হবে, অন্যগুলোতে এগুলো অতটা কাজে দেবে না। এবং সেই ভোকাবুলারিগুলো হলো বাড়া, কমা, ইনক্রিজ, ডিক্রিজ। ইনক্রিজের জন্য আমরা ব্যবহার করব রাইজ, গ্রো, গো আপ, সোয়ার। ডিক্রিজের জন্য ডিক্লাইন, ফল, ড্রপ, ডিক্রিজ। নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয়নি, এর জন্য আমরা ব্যবহার করব রিমেইন, স্টেডি, স্টে কনস্ট্যান্ট, স্টেবিলাইজড। ডিক্রিজিং, ডিসক্রাইবিং ডিগ্রি অর চেঞ্জ। শার্প, ডিগ্রি অফ চেঞ্জ মানে কিভাবে এটা চেঞ্জ হয়েছে, যে খুবই দ্রুত গতিতে বেড়ে গেছে তাহলে এটা শার্প হবে, খুবই ধীর গতিতে বেড়েছে এটা ভোতা হবে, এমনভাবে বোঝানো হয়েছে। যেমন শার্পলি, ড্রামেটিক্যালি, সিগনিফিক্যান্টলি, গ্র্যাজুয়ালি, মানে ধীর গতিতে, গ্র্যাজুয়ালি, স্টেডিলি, স্লাইটলি। ধীর গতিতে বাড়লে সেটা হবে গ্র্যাজুয়ালি, স্টেডিলি, স্লাইটলি। হাই এবং লো। হাই এবং লো বলতে, যে হাই সবচাইতে লাইন গ্রাফে বা বার গ্রাফের সর্বোচ্চ অবস্থানটাকে বলা হয় পিক। সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থানটা হলো পিক। এবং সেই হাই অ্যান্ড লো পয়েন্টগুলোকে বোঝানোর জন্য পিক অ্যাট, রিচ এ পিক অফ, লোয়েস্ট পয়েন্ট বোঝানোর জন্য হিট এ লো অফ, ফল টু এ লো অফ, এগুলো ইউজ করবেন। এবং এত ভোকাবুলারি ইউজ করা, সিনোনিম ইউজ করার কারণ হলো, যখন এক্সামিনার আপনার খাতা চেক করবে আপনি একটাই ওয়ার্ডই বারবার ইউজ করছেন, যেমন জনসংখ্যা বেড়েছে আপনি বারবার গ্রো ইউজ করছেন, কিংবা রাইজ ইউজ করছেন, আপনি বারবারই একই শব্দ ইউজ করছেন, তাহলে এক্সামিনার ভাববে যে আপনি এই একটাই ওয়ার্ডই জানেন আর জানেন না, এই জন্য আপনার মার্ক এখানে নেগেটিভ, মাইনাস হতে পারে। সো আপনাদের ভালো ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে, যেমন এইগুলো। নেক্সট পার্ট,
কিসের উপর আপনাদের গুরুত্ব দিতে হবে? গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। আপনারা যখন টাস্ক 1 লিখবেন, একটা দুইটা প্যাসিভ ভয়েস যেমন আপনারা ইউজ করতে পারেন, দি নাম্বার অফ ট্যুরিস্ট ইনক্রিজড, এর পরিবর্তে আপনারা কী ব্যবহার করতে পারেন? দি নাম্বার অফ ট্যুরিস্ট ওয়াজ ইনক্রিজড। তারপরে আপনারা একটা দুইটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন, যেমন এবং সাথে আপনারা কন্ডিশনাল শব্দ ইউজ করবেন, যেমন ইফ দি ট্রেন্ড কন্টিনিউস দি নাম্বার উইল রাইজ, এমন কন্ডিশনাল শব্দ ইউজ করতে পারেন। এগুলো আপনার মার্ককে আরও ভালো পয়েন্ট বাড়ানোর কাজে লাগবে। আপনার আইডিয়া আছে, তবে আপনার মার্ক বাড়ছে না, তো এইগুলো লিখলে আপনার মার্ক বাড়বে। রিলেটিভ ক্লজ ব্যবহার করতে পারেন, যেমন দি গ্রাফ হুইচ শোস ডেটা ফর দ্য পাস্ট ডিকেডস ইন্ডিকেটস, আপনারা এরকম রিলেটিভ ক্লজ ইউজ করবেন। এবার আমরা যে গ্রাফগুলো আছে সেগুলোতে ইউজ করার মতো কিছু কমন ওয়ার্ডস, কমন সেন্টেন্স দেখব। যেমন ফার্স্টে আছে লাইন গ্রাফ। লাইন গ্রাফে কি দেখাতে হতে পারে? লাইন গ্রাফে যেমন আমি আগেই বলেছি, এখানে ইয়ার থাকবে, সাল থাকবে, তো আপনারা এখানে ইউজ করতে পারেন ফ্রম 2010 টু 2020 দি পপুলেশন গ্রো স্টেডিলি, সমানভাবে বেড়েছে। তারপরে থাকতে পারে বার চার্ট। বার চার্টে আমরা কি বলেছি? বার চার্টে যেগুলো থাকে, যেমন জনসংখ্যা নাম্বার থাকবে এবং নিচেই থাকবে কান্ট্রি, কার্স, ভেহিকেলস, এরকম সেগুলোতে আপনারা দি লার্জেস্ট ক্যাটাগরি ওয়াজ এমন ওয়ার্ডস ইউজ করবেন। তৃতীয় টাইপ হলো পাই চার্ট। পাই চার্টে যেহেতু পার্সেন্টেজ থাকে, পাই চার্টে পার্সেন্টেজই থাকবে। পাই চার্টের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এক্স অ্যাকাউন্টেড ফর 25% অফ দি টোটাল। নেক্সট থাকবে টেবিল। এই টেবিলের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, টেবিলে পার্সেন্টেজও থাকতে পারে, আবার সংখ্যাও থাকতে পারে, টেবিলে সব কিছুই থাকতে পারে। সো আপনার টেবিলের ক্ষেত্রে এইগুলোর ভেতরে যে কোনো একভাবে বর্ণনা করবেন, যেটা টেবিলে যেটা থাকবে সেটা বর্ণনা করে দেবেন। পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ, কান্ট্রি থাকলে কান্ট্রি, পপুলেশন থাকলে পপুলেশন, সেভাবে বর্ণনা করবেন। এবং লাস্টের টাইপ হলো ডায়াগ্রাম। ডায়াগ্রামে আপনারা একটা সেন্টেন্স ইউজ করতে পারেন, ফার্স্ট দি র মেটেরিয়ালস ইজ কালেক্টেড। এটা সব কিছুতেই থাকবে, কারণ এখানে যে ডায়াগ্রামে যেটা দেখানো হবে কোনো একটা যন্ত্র এবং সেই যন্ত্রের কার্যক্রম দেখানো হবে। নেক্সট আমাদের যে ব্যাপারগুলোর উপরে গুরুত্ব দিতে হবে সেটা হলো প্যারাফ্রেজ করতে হবে ভালোভাবে। করার উপরে গুরুত্ব দেবেন এবং প্যারাফ্রেজ করার চেষ্টা করবেন বা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজিংটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। একটা গ্রাফ বিশ্লেষণ করার, গ্রাফের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ওভারভিউ, তবে গ্রাফ বিশ্লেষণ করার ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্যারাফ্রেজিংয়ের ক্ষেত্রে। প্রুফ ফিডিংয়ের কি আপনাদের কী করতে হবে? যে পুরো গ্রাফটা শেষ হওয়ার পরে কিছু সময় 2 থেকে 3 মিনিটের জন্য 2 থেকে 3 মিনিট বের করে আপনাদের এখান থেকে গ্রামেটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক, পাংচুয়েশন মিস্টেকগুলো বের করতে হবে এবং সেগুলো কারেক্ট করতে হবে। এখানে অ্যাডিশনাল কিছু টিপস, এগুলো সব আমি মুখে বলার প্রয়োজন নয়, আপনারা যে এটা পিডিএফটা আমার কাছে চাইলে আমি দিয়ে দেবো, আপনারা নিয়ে দেখে নেবেন। এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আপনাকে টাস্ক রিকোয়ারমেন্টসটা বুঝতে হবে। তারপরে গ্রুপ ইনফরমেশান, এই গ্রুপ ইনফরমেশানের ব্যাপারে আপনাদেরকে বলে দিই। গ্রুপ ইনফরমেশানের ক্ষেত্রে কী করতে হবে? গ্রুপ ইনফরমেশান মানে যেমনটা আগে বলেছি যে যদি 6টা কান্ট্রি থাকে তাহলে আপনারা কি করবেন? 3টা ভাগ করে নেবেন এইভাবে। এইটা হলো এই একরকম গ্রুপ ইনফরমেশান। তারপর আরেকটা হলো, ধরেন যে
2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের জনসংখ্যা খুবই ধীর গতিতে বেড়েছে, প্রায় সমান বলা যায়। তখন আপনারা এই তিনটের ইনফরমেশান একসাথে লিখে দিবেন যে তাদের জনসংখ্যা এই সাল থেকে এই সাল পর্যন্ত খুবই ধীর গতিতে বেড়েছে। আপনাদের পুরোটা একটা আলাদা করে বিশ্লেষণ করার দরকার নেই, এটার সৌন্দর্য নষ্ট করে। তখন আপনারা গ্রুপ তৈরি করবেন যে এই তিনটা কান্ট্রির জনসংখ্যা আস্তে আস্তে বেড়েছে, তাহলে এই তিনটা আমরা একসাথে লিখব। এভাবে গ্রুপ ইনফরমেশান বানাবেন। বি স্পেসিফিক, স্পষ্ট করে লিখতে হবে। বি স্পেসিফিক, যে ইনফরমেশান দেওয়া আছে, যে নাম্বার দেওয়া আছে স্পষ্টভাবে লিখবেন। কনক্লিউশন, গ্রাফে মূলত আমাদের কনক্লিউশনের কোনো প্রয়োজন নেই, তবে যদি আপনি প্রয়োজন মনে করেন আপনি শর্টে একটা কনক্লিউশন লিখতে পারেন। যদি আপনি প্রয়োজন মনে করেন, তবে কনক্লিউশন গ্রাফের ক্ষেত্রে প্রয়োজন নাই। যেমন আপনারা কনক্লুশনে কি লিখতে পারেন? ইন কনক্লুশন, দি ডাটা ক্লিয়ারলি শোজ এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন দি ইউজ অফ পাবলিক ট্রান্সপোর্টেশন ওভার দি পিরিয়ড, উইথ বাসেস বিং দি মোস্ট পপুলার মোড অ্যামং কমিউটার্স। এরকম কনক্লুশন এভাবে লিখবেন। কনক্লুশন প্রয়োজন নাই, তারপর আপনারা চাইলে লিখতে পারেন অ্যাভয়েড ওভার ইন্টারপ্রিটিং ডেটা, প্র্যাকটিস ডিফারেন্ট টাইপস অফ ডেটা। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এটা আপনারা দেখে নিয়ে প্র্যাকটিস করবেন। ডিফারেন্ট টাইপস অফ ডেটা মানে বলতে অন্য কিছু না, এই ডিফারেন্ট টাইপসের চার্টগুলোকে বা গ্রাফগুলোকে প্র্যাকটিস করবেন। টাইম ম্যানেজমেন্ট অন্যতম ইম্পর্টেন্ট একটা ম্যাটার। সবাই টাইমটা ঠিকমতো ম্যানেজ করতে পারে না, কারণ টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী করবেন? 20 মিনিট গ্রাফের ক্ষেত্রে এবং বাকি টাইমটা ইসের জন্য দেবেন। এবং লাস্টে গিয়ে যদি লাস্টে গিয়ে টাইম বেঁচে যায়, তখন আপনারা 2 থেকে 3 মিনিট কী করবেন? এগুলোর স্পেলিং মিস্টেক, গ্রামেটিক্যাল মিস্টেকগুলো খুঁজে বের করবেন। টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস করবেন। আমি আবারও বলছি, টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। টাইমের জন্য অনেক মার্ক নষ্ট হয়। আপনাদের জন্য ভোকাবুলারির আরও কিছু ওয়ার্ডস আছে, এগুলো পিক, ইনক্রিজ, রাইজ সব ব্যাপারে ভোকাবুলারি ইউজ করতে পারেন। রাইটিং টাস্কের জন্য এই ভোকাবুলারি খুবই কার্যকরী। এগুলো হচ্ছে কিছু ফ্রেজ, যেগুলো আপনারা যদি গ্রাফে ইউজ করেন আপনাদের মার্ক অবশ্যই খুবই ভালো আসবে। যেমন এখানে ইন কন্ট্রাস্ট টু, অন দি কন্ট্রারি, the data reveals that it is worth nothing, that approximately, round, roughly, nearly, এই সকল ফ্রেজগুলো ইউজ করলে আপনাদের গ্রাফগুলো দেখতে পড়তে খুবই সুন্দর হবে। এবং এখানে যে রাইটিং টাস্ক 1-এর ভোকাবুলারি আছে সেগুলো কয়েকটার উদাহরণ দিই। সিমিলারলি, লাইকওয়াইজ, সেম ওয়ে, ফ্ল্যাকচুয়েট, ভ্যারি, স্টে কনস্ট্যান্ট, স্টেবিলাইজড, এই সকল ভোকাবুলারিগুলো আপনারা পড়লে আপনাদের অবশ্যই রাইটিং টাস্ক 1-এ যে মার্ক ওঠে না, 5.5-এর উপরে আসে না, সেটার সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আমার টিপসগুলো ফলো করলে আপনাদের যে রাইটিং টাস্ক 1-এর যে সমস্যাগুলো সবই সমাধান হয়ে যাবে। রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে আপনাদের আইডিয়া জেনারেট করার জন্য যদি কারো সমস্যা হয়, তাহলে তাদের জন্য একটা আইডিয়া হলো আপনারা কয়েকটা মানে 2-3 দিন লিখার দরকার নেই, শুধুমাত্র যে ভালো ভালো বই আছে যেমন মাক্কা, এদের রাইটিং গ্রাফগুলো শুধু পড়বেন, দেখবেন এরা কীভাবে লিখে, কী লিখে, এদের কোশ্চেনগুলো অ্যানালাইজ করবেন, অ্যান্সারগুলো অ্যানালাইজ করবেন, এদের অ্যান্সারগুলো পড়ে পড়ে আপনি আইডিয়া জেনারেট করবেন, তারপরে নিজের খাতায় চেষ্টা করবেন। যারা আইডিয়া জেনারেট করতে পারে না, এই টিপসটা তাদের জন্য। এবং যাদের এই পিডিএফটা প্রয়োজন তারা আমার নক করতে পারেন, আমি জিমেলে দিয়ে দেবো উইদাউট এনি কস্ট। So practice more and more at home, and follow and subscribe to my channel. Press the bell icon for notifications.